সেদিন সন্ধেবেলায় বিলাসপুর গ্রামের তিনজন গ্রামের বড় গাছতলাকায় বসে নিজেদের মধ্যে গল্প করছিল। ये तो एक रोज का नाटक शुरू হয়েছে। সন্ধে হইলাই লোডশেডিং হয়ে যাচ্ছে রোজ রোজ। হ্যাঁ, তা যা বলেছিস। তবে যাই বল, সন্ধ্যেবেলায় এই সব মুড়ি খেতে খেতে আড্ডাটা কিন্তু ভালোই জমে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। কিন্তু কই শৈলেন কাকা তো আজ এলো না এখনো। শৈলেন কাকার কাছে এই সন্ধ্যেবেলায় গল্প না শুনলে কোনো আনন্দই নেই। এই কি সব বলছিস? ওইগুলো কোনো গল্প নয়, সব সত্যি ঘটনা। ধু, আমার তো মনে হয় না ওগুলো কোনো সত্যি ঘটনা। কেন, আগের বারের ঘটনাটা তোর মনে নেই? সেই যে শৈলেন কাকা বলেছিল কোন ধুমগড় নামে জায়গাতে নাকি একটা কুয়োর ভিতরে পিশাচ থাকতো, তাও আবার হয় নাকি? এই দুনিয়ায় চোখের সামনে যা দেখা যায় তার বাইরে অনেক কিছু হয়, তা হয়তো তুই বিশ্বাস করিস না, তাই এসব বলছিস। তিনজন এইভাবে গল্প করছে, এমন সময় একজন বয়স্ক লোক সেখানে এসে উপস্থিত হয়। কি হে, কেমন আছো সব? আজও তো সন্ধে হতে না হতেই লোডশেডিং হয়ে গেল। ওই তো শৈলেন কাকা চলে এসেছে। আর এই লোডশেডিং এর কথা কি বলবো। যাক গে, বসো বসো। তোমার কথাই বলা বলি করছিলাম। আমরা তো ভাবছিলাম আজ বোধহয় তুমি আসবে না। তুমি না এলে তো আমাদের আড্ডাটাই জমে না। আমি তোমাদের থেকে বয়সে বড় হতে পারি, কিন্তু তোমাদের মতো জোয়ান ছেলেপুলের সাথে বসে একসাথে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। ওই বুড়োদের সাথে বসে পরনিন্দা পরচর্চা করা আমার একদম পোষায় না। এই নাও কাকা, গরম গরম চপ মুড়ি। বাহ, এই সুন্দর সন্ধ্যায় গরম গরম চপ মুড়ি, দারুণ ব্যাপার। তা শৈলেন কাকা, আজ তোমার জীবনে কোন ঘটনা শোনাবে? আচ্ছা কাকা, তুমি সামনে থেকে কখনো কোনো ভূত দেখেছো? শৈলেন কাকা কিছু সময় ভেবে নিয়ে বলতে শুরু করে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি তোমাদের যে ঘটনাগুলো বলি সেগুলো সবই মন গড়া, তবে তা কিন্তু একেবারেই নয়। আমি ডাক্তার হিসাবে এই দেশের বিভিন্ন জায়গাতে থেকেছি, সেখান থেকে কত রকম অভিজ্ঞতা আমার হয়েছে, আর সেগুলোই তোমাদেরকে শোনাই। সত্যি কাকা, তুমি যে ঘটনাগুলো বলো সেগুলি শুনলে তো যে কারণ ভয় লেগে যাবে। শৈলেন কাকা, আজকে তোমার নিজের চোখে দেখা কোনো ভূতের গল্প বলো। বেশ, আজকে একটু অন্য ধরনের ঘটনা শোনাবো। আশা করছি ঘটনাটা ভয়ের সাথে সাথে তোমাদের মনও ছুঁয়ে যাবে। তখন আমার বয়স অনেক কম, ডাক্তার হিসাবে সবে কর্মজীবন শুরু করেছি। তখন আমি ডাক্তার হিসেবে বদলি হয়েছিলাম দুর্লভপুর নামের একটি গ্রামে। গ্রামটা ছিল শহর থেকে অনেক দূরে, সেখানে তখনও আলো গিয়ে তার জায়গা দখল করতে পারেনি। আমার জায়গাটা বেশ পছন্দ হয়ে যায়। সেখানকার মানুষজনও আমাকে কিছুদিনের মধ্যেই আপন করে নেয়। সেদিন গ্রামের দুজন লোক এসেছিল দেখা করতে। আমাদের এই গ্রামটা আপনার কেমন লাগছে ডাক্তারবাবু? বেশ ভালোই লাগছে জায়গাটা, বেশ শান্ত ও সুন্দর তোমাদের এই গ্রাম। তা ডাক্তারবাবু, আপনার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হলে বা কিছুর প্রয়োজন হলে
আমাদের কিন্তু অবশ্যই বলবেন, হ্যাঁ? না না, কোনো অসুবিধা হচ্ছে না। একা মানুষ থাকি, তাই সমস্যা কিছু নেই। আর বগলাদা তো আছেই, রান্না বান্না সব করে দিয়ে যায়। বেশ ভালো, কোনো অসুবিধা নেই। যাক, জেনে বেশ খুশি হলাম। তবে ডাক্তারবাবু, আপনাকে একটা কথা বলার ছিল। লোকটার কথা শুনে বেশ অবাক হলাম। হাসি খুশি মানুষ দুটো কয়েক মুহূর্তের মধ্যেই বেশ গম্ভীর হয়ে পড়ল। তুমি কি বিশেষ কিছু বলতে চাও? সে তো বলতেই চাই। আসলে আপনি তো গ্রামের একেবারে শেষের দিকটায় থাকেন, তাই বলছি এই জায়গাটা বিশেষ সুবিধার নয়। কেন এমন কথা বলছো কেন? আপনি অন্ধকার ফেলে খুব একটা বাইরে বেরোবেন না, আর হাসপাতাল থেকেও চেষ্টা করবেন সন্ধ্যের আগে আগে ফিরে আসতে। আপনার কোয়ার্টারের পিছন দিকে যে রাস্তাটা ওই জঙ্গলের দিকে গেছে, ওই পথটা দুর্নাম আছে ডাক্তারবাবু। দুর্নাম? দুর্নাম বলতে? সোর ডাকাতের উপর দোবাসে ডাক্তারবাবু। রাতে সেই পথে একা কাউরে পেলে একদম সারে না, এমনকি মেরেও ফেলে। এ তো বেশ ভয়ানক বিষয়। পুলিশ কিছু করছে না? পুলিশ ওদের খুঁজে পেলে তবে তো কিছু করবে, তাই না? তাই আপনি নিজেই সাবধান থাকেন। এইবার বুঝতে পারলাম কেন বগলাদা সন্ধে হওয়ার আগেই সব কাজ করে চলে যায়। সেই দিনের লোকগুলোর সেই কথা শোনার পর থেকেই বেশ সাবধান হয়ে গেলাম। খুব দরকার না পড়লে সন্ধ্যের পর আর ঘর থেকে বেরোতাম না, আর হাসপাতাল থেকে কাজ মিটিয়ে সন্ধ্যের আগেই চলে আসতাম বাড়ি। সেদিন রাত বেশ গভীর, আকাশ কালো মেঘে ঢাকা। সারাদিনের কাজকর্ম সেরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। হঠাৎ একটি আওয়াজে গভীর ঘুমটা ভেঙে যায়। ডাক্তারবাবু, ঘুমোলেন নাকি? খুব দরকার ডাক্তারবাবু, একবার দরজাটা খুলেন দয়া করে। খাঁচা ঘুমটা ভেঙে যাওয়াতে প্রথমে বেশ বিরক্তই হলাম। এই এত রাতে আবার আমায় কে ডাকছে? আমি যে ডাক্তার এটা যেন কয়েক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম। নিজের কাজের কথা মনে পড়তেই ভাবলাম এত রাতে নিশ্চয়ই কোনো বিপদে পড়ে কেউ এসেছে। সেটা ভেবে খাট থেকে নেমে গিয়ে দরজা খুললাম। দরজার ওপারে মধ্যবয়স্ক একজন লোক দাঁড়িয়ে আছে। এই গ্রামেরই কোনো লোক হবে হয়তো, ঠিক চিনতে পারলাম না। এটি তুমি কে? এত রাতে এখানে কি করছো? ডাক্তারবাবু, আপনি কি আমার সাথে এখন একটু আমার বাড়ি যেতে পারবেন? এই এত রাতে? হ্যাঁ ডাক্তারবাবু, আসলে আমার মায়ের শরীরটা খুব খারাপ, বিছানা ছেড়ে উঠতে পারছে না। তাই নাকি? কিন্তু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ও জঙ্গল পেরিয়ে ওই পাশের গ্রামটায়। আসলে আমার মায়ের শরীরটা তো খুব খারাপ, আমার বাবারও বয়স হয়েছে। এত রাতে তাই আমি এলাম আপনারে ডাকতে। বাবা তো মাকে ছেড়ে আসতে পারছে না। নিজের মায়ের প্রতি এতটা ভালোবাসা দেখে খুব ভালো লাগলো। আমিও আর কিছুই না ভেবে ডাক্তারি সরঞ্জাম নিয়ে তখনই তার সাথে বেরিয়ে পড়লাম। আচ্ছা, তোমার বাড়ি কি অনেক দূর? এই পাশের গায়ে ডাক্তারবাবু, একটু দূর আছে, তবে বেশি সময় লাগবে না। বাইরে বেরিয়ে অন্ধকারে কিছুটা চলতেই
বৃষ্টির পরিবেশ থাকার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তোমার নাম কি? আমার নাম গণেশ। লোকটির পথ দেখিয়ে আমার আগে আগে চলছিল, আর আমি তার পিছনে পিছনে। কিছুটা সময় চলার পর সেই জঙ্গলের মধ্যে এসে উপস্থিত হলাম। চারপাশে বড় বড় গাছ, আর মাঝখানে সরু পথ ধরে আমরা দুজনে এগিয়ে চলেছি। আমার গাটা কেমন ছমছম করে উঠল, আর সাথে সাথেই হঠাৎ করে মনে পড়ে গেল ওই দুজন গ্রামবাসীর বলা কথাগুলো। আচ্ছা গণেশ, এই জঙ্গলের পথ ছাড়া কি অন্য কোনো পথ দিয়ে তোমাদের বাড়িতে যাওয়ার রাস্তা নেই? হ্যাঁ ডাক্তারবাবু, রাস্তা তো আছে, তবে এই পথ দিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারবো। তোমার মায়ের শরীর খারাপ বললে, কি কষ্ট হচ্ছে তোমার মায়ের? মায়ের মাথাটা খুব ব্যথা করছে, সাথেই তেমনি জ্বর। খুব কষ্ট পাচ্ছে আমার মাটা। লোককে যে তার মাকে খুব ভালোবাসে তার বুঝতে অসুবিধা হলো না। পায়ে পায়ে আরো কিছুটা এগোতেই মনে হলো দুটো ছায়া যেন আমাদের পিছনে পিছনে আসছে। এমনকি গলার ফিসফিস শব্দ অব্দি কানে এলো। একটু তাড়াতাড়ি পা চালাও, কেউ বা কারা যেন আমাদের পিছনে আসছে। আমার কথা শুনে লোকটিও অন্ধকারের দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি চলতে শুরু করে। আমরা যত তাড়াতাড়ি হাঁটছি, পিছনের সেই ছায়া দুটোর গতিও আরো বাড়তে শুরু করেছে। ওই তোরা দুজনে দাঁড়া বলছি। এই যা মাল আছে তাড়াতাড়ি দিয়ে দে, না হলে এক্ষুনি লাশ বানিয়ে দেব। আমার কাছে কিছু নেই, আমার সাথে যে রয়েছে তার কাছেও কিছুই নেই। ওর মার শরীর খারাপ, তাকেই দেখতে যাচ্ছি। আমাদের যেতে দাও, আমার মায়ের সত্যি খুব শরীর খারাপ। সে তোর মা মুরুগ্গে, তাতে আমাদের কি? কি বললি? ওরে বাবানে, ওরে বাঁচাও রে! এ কি, এটা কি হলো? গুন্ডা দুটো এমন চিৎকার করে পালালো কেন? ওরা নিশ্চয় ওদের ভুল বুঝতে পেরে চলে গেছে। আপনি এখন তাড়াতাড়ি চলেন ডাক্তারবাবু, অনেকটা দেরি হয়ে গেল। আমার মাটা কেমন আছে কে জানে। হ্যাঁ চলো চলো। আর খানিকক্ষণের মধ্যেই গণেশের বাড়ি পৌঁছে যাই। ওই যে আমাদের বাড়ি, আপনি যান, আমি এখানেই আছি। তুমি যাবে না ভিতরে? না না, আপনি যান না, আমি এখানেই দাঁড়াচ্ছি। বাড়ির ভিতরে গিয়ে দেখি একজন বয়স্কা মহিলা বিছানায় শুয়ে আছে। মুখে চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট, আর তার পাশে বসে রয়েছেন একজন বয়স্ক লোক। এনারাই তাহলে গণেশের মা বাবা। ওনাকে প্রথম নজরে দেখেই বুঝতে পারলাম যে তার শরীরের অবস্থা ভালো নেই। আমার পরিচয় জানতে পেরে ওনারা দুজন যেন হাতে চাঁদ পেলেন। ডাক্তারবাবু, আপনি যে এখানে এসে কি উপকার করলেন কি বলবো। বিপদ এতটাই ছিল যে ছেলেটির কথা বলতেই ভুলে গেলাম। এই রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো সময় নেই বুঝে বাড়িতেই কিছু করতে হবে ঠিক করলাম। বয়স্ক লোকটিকে বললাম, ওনার তো ভীষণ জ্বর, এখন এই পরিস্থিতিতে তো হাসপাতালে নিয়ে যাওয়াও সম্ভব নয়। আমি ওনাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, আশা করি আপাতত সেটাতেই কাজ হবে। সময় নষ্ট না করে ইঞ্জেকশনটা দিয়ে দিলাম।
আধ ঘন্টার মধ্যেই দেখলাম পরিস্থিতির উন্নতি হয়েছে। আপনি সত্যি ভগবান ডাক্তারবাবু। আপনি যদি আজকে সঠিক সময় না আসতেন তো। আপনি চিন্তা করবেন না, সকালের ভিতরেই ঠিক হয়ে যাবেন আপনি। আর আমি ভগবান একেবারেই নই, বরং আপনারা এত ভাগ্যবান যে গণেশের মতো একজন মানুষ আপনাদের ছেলে। গণেশ? হ্যাঁ, গণেশই তো গেছিল আমার ঘরে, গিয়ে জানালো তার মায়ের খুব শরীর খারাপ। ওর কথা শুনেই তো আমি তাড়াতাড়ি চলে এলাম। গণেশ আপনারই ডেকে এনেছে ওর মায়ের কথা ভেবে? কি সব বলছেন? কেন, কি হয়েছে? এরকম অবাক হচ্ছেন কেন? বয়স্ক লোকটি ঘরের একটি পুরনো ট্রাঙ্ক থেকে একটি ছবি এনে আমার সামনে ধরে বলে, দেখুন তো, এ কি আপনারই ডেকে এনেছে? ছবিটি দেখেই গণেশকে চিনতে কোনো অসুবিধা হলো না। হ্যাঁ, এই তো গণেশ, এই তো গিয়েছিল আমায় ডাকতে। আর গণেশ তো বাইরেই দাঁড়িয়ে আছে। আমায় বলল ভিতরে যেতে, বলল আমি বাইরে দাঁড়াচ্ছি। কি বলছেন? গণেশ, ঘরে এসো, তোমার মাকে দেখে যাও, উনি এখন অনেকটাই সুস্থ আছেন। কোনো উত্তর এলো না বাইরে থেকে। না, ও আর দেখা দেবে না, ওর কাজ যে শেষ। তার মানে? আজ থেকে বছর খানেক আগের কথা। শহর থেকে কাজ করে ফিরার সময় গাড়ি দুর্ঘটনায় মারা যায় আমাদের ছেলেটা। গণেশটা মান তো পেরান ছিল। মায়ের কোনো কষ্ট হলে একদম পাগলের মতো হয়ে যেত। মায়ের কষ্টে ও আজ আবার এসেছিল। বয়স্ক লোকটির থেকে সব শুনে আর কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। তত সময়ে ভোরে প্রথম আলো ফুটতে শুরু করেছে। প্রকৃত ছেলেরা কোনোদিনও মরে না, তারা মরতে পারে না। এই ছিল সেই সত্য ঘটনা, যা আমার সাথে সেদিন ঘটেছিল। তাই বললাম, বিশ্বাস করা বা না করা পুরোটাই তোমাদের উপরে ছেড়ে দিলাম। তবে এটাই বলবো, প্রতিটা ঘরেই যেন এমন একটা ছেলে থাকে যারা তাদের বাবা মার সাথে সব সময় থাকবে। সেই তিনজন আর কোনো কথাই বলতে পারে না, কেবল চুপ করে তারা গণেশের মুখটা ভাঙার চেষ্টা করে।